ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী ৫ বছরে ২ সিটিতে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে। সকালে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা জানান। তিনি আরও বলেন, বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের ওপর জোর দিচ্ছে সরকার। এর পাশাপাশি দেশের যেসব এলাকা নদী ভাঙনের কবলে সেসব এলাকায় দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় আগামী ৫ বছরে ইনশাল্লাহ ৫ লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভোরের আলো ফোটার আগেই ঘন কালো মেঘে ছেয়ে যায় রাজধানীর আকাশ। দমকা বাতাসের সাথে মুষলধারায় বৃষ্টি। এমন ঘটনায় দিনের শুরুতেই ছন্দপতন ঘটেছে নগরবাসীর নিত্য জীবনে। বৃষ্টিতে তাপমাত্রার পারদ নেমে গেলেও অফিসগামী মানুষ, শিক্ষার্থী, দিনমজুর সহ সাধারণ মানুষ পড়েছেন ভোগান্তিতে। সময় মতো কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান বা গন্তব্যে পৌঁছাতে বাধা পেতে হচ্ছে। কেউ কেউ আবার বাধ্য হয়ে ভিজেই রওনা হয়েছেন। আবহাওয়া অফিস বলছে, রাজধানী সহ সারা দেশে ঝড় বৃষ্টির এই রূপ থাকবে আগামী সপ্তাহ পর্যন্ত। ভোগান্তি হচ্ছে, রাস্তায় পানি বেজে গেছে, রিক্সা পাওয়া যাচ্ছে না, ভিজে যাচ্ছি। বাতাসে অনেক ছাতা ভেঙেই গেছে। অনেক কষ্ট করে আসছি, এখন ওই যে বাসে উঠবো, এখন বৃষ্টিতে ভিজে আসছি, রিক্সা টিক্সা পাওয়া যাচ্ছে না। আবহাওয়ার আরও খবর জানতে রাজধানীর আগারগাঁওর আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে, রাজধানী সহ সারা দেশের জন্য কি পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেটি আসলে আপনি সংবাদের মাধ্যমে জনগণকে জানিয়েছেন, সেখানে বলা হচ্ছে ভোর থেকে যে বৃষ্টি সেটি আগামী মাসের ৩ তারিখ পর্যন্ত থাকবে। এটি কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আবহাওয়াবিদ বজলুর রহমান। তিনি যেটি জানিয়েছেন যে আজ যে বৃষ্টি সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে, আর ঢাকায় যেটি রেকর্ড করা হয়েছে ১১৭ মিলিমিটার, আর কিশোরগঞ্জে ১৬০ কিলোমিটার সর্বোচ্চ। এটি আরও ২ থেকে আগামী সপ্তাহ পর্যন্ত থাকবে। সব মিলিয়ে সাগর উত্তাল রয়েছে এবং ৪টি সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি যেখানে আসলে মাছ ধরা ট্রলার রয়েছে সেগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তো আসলে বিশেষ করে গত কয়েকদিন যে আগে যে তীব্রতা ছিল, সেই তীব্রতা থেকেই কিন্তু বৃষ্টি আরও কয়েকদিন থাকবে, থেমে থেমে থাকবে। তবে বিশেষ করে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের এটির তীব্রতা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে বেশি। আর ঢাকায় হয়তো ২-১ দিন পর পর বা হয়তো যে পরিমাণ হালকা থেকে বৃষ্টি হওয়ার কথা রয়েছে। সারা দেশে কিন্তু মাঝারি থেকে এবং ভারী বৃষ্টি হতে পারে, সেই সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গত কয়েকদিনই কিন্তু বজ্রপাতে অনেক মানুষ মারা গেছে। বিশেষ করে কৃষি কাজ করতে গিয়ে সে সময় জায়গাগুলো সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং কৃষকদেরকে জেনে আসলে বজ্রপাত বৃষ্টি যে বজ্রপাত হয় বা হচ্ছে সেখান থেকে যেন সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আসলে স্কুলগামী এবং যারা সকালের দিকে কিছুটা যান চলাচল পুরোপুরি আসলে শুরু হয়নি, ঠিক তখন থেকে যখন বৃষ্টি শুরু হয়েছে, অফিস এবং যারা তাদের প্রয়োজনে বের হয়েছেন তারা একটু ভোগান্তিতে পড়েছেন। আর কোথাও হাঁটু জল, আবার কোথাও রাজধানীতে উন্নয়ন অবকাঠামোর কাজ চলছে, সেখানে কিছুটা পানি জমেছে। তো সব মিলিয়ে কিন্তু আসলে এই যে আছে বৃষ্টির ধারাটা, এটা হয়তো আরও কিছুদিন বা কিছু সময় পর্যন্ত রাজধানীতে অবস্থান করবে। তো সব মিলিয়ে কিন্তু আবহাওয়া অফিস যে সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে, সেটি সাবধানে চলাচল করার জন্য সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। আর পাশাপাশি আসলে বজ্রপাতের উপরে তিনি কিন্তু খুব সতর্কতাভাবে চলাচল করার জন্য কৃষকদেরকে বলেছেন। তো সব মিলিয়ে আবহাওয়া অফিস থেকে আমার কাছে ছিল সর্বশেষ তথ্য। সুনন্দা। নাজিম, ধন্যবাদ আপনাকে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবছে দেশের হাওর অঞ্চলে ফলানো সোনার ফসল। টানা বৃষ্টির কারণে ধান কেটে শুকাতে পারছেন না কৃষক। সুনামগঞ্জের সব ফসলি হাওর
বন্যা কবলিত হওয়ার শঙ্কায় রয়েছে। খোলায় নষ্ট হচ্ছে শত শত মন কাটা ধান। তবে এমন পরিস্থিতিতে অতিরিক্ত মজুরি দিলেও ধান কাটার শ্রমিক পাচ্ছেন না কৃষক। প্রতি বিঘা জমির ধানের জন্য সরকারি ভর্তুকির হারভেস্টার মেশিন ১৭০০ থেকে ২,০০০ টাকা হলেও নেওয়া হচ্ছে ৫,০০০ টাকা পর্যন্ত। এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। এদিকে কিশোরগঞ্জেও কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে হাওরের শত শত একর জমির পাকা ধান। টানা বৃষ্টিতে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলার অষ্টগ্রাম, ইটনা, করিমগঞ্জ, হোসেনপুর ও বাজিতপুর উপজেলার বিভিন্ন হাওরে বৃষ্টির পানিতে প্রায় ৯১৭ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে, জানিয়েছে কৃষি বিভাগ। পাহাড়ি ঢল ও অব্যাহত ভারী বৃষ্টিপাতে নেত্রকোনা ও সুনামগঞ্জ হাওর অঞ্চল সহ বিভিন্ন এলাকায় বেড়েছে নদ নদীর পানি। এতে প্লাবিত হয়ে নষ্ট হচ্ছে বোরো ফসল। এ নিয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনা ও সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব নেত্রকোনায় রাকিবুল ইসলাম লিমনের কাছে। লিমন, ধান কাটা নিয়ে কি ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে? পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানাবেন। তার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ইতিমধ্যে নেত্রকোনার যে নিম্নাঞ্চল রয়েছে হাওরের, সেগুলো প্লাবিত হয়েছে। এতে আসলে কৃষকরা তাদের যে একমাত্র বুড়ো ফসল সেগুলো নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। এছাড়াও আরেকটা বিষয় হলো, গত কয়েকদিনের বজ্রপাতে বেশ কয়েকজন কৃষক মারা যাওয়ায় এখানকার শ্রমিক সংকট দেখা দিয়েছে। আসলে ধান কাটতে পারছে না তারা। ধান কাটতে না পারার কারণে তারা আসলে কৃষকরা ক্ষতির আশঙ্কা করছেন। কৃষি বিভাগ থেকে আমাকে জানানো হয়েছে যে এ পর্যন্ত বেশ কিছু জমি পানিতে নিমজ্জিত হয়েছে এবং কয়েক হাজার হেক্টর জমি নষ্ট হওয়ার তারা আশঙ্কা করছেন। এছাড়া নেত্রকোনার যে প্রধান নদ নদী রয়েছে সেগুলোর পানি আসলে অব্যাহতভাবে বেড়ে চলছে। গত ২৪ ঘন্টায় নেত্রকোনার পাহাড়ি নদী যে কংস নদী রয়েছে সেখানকার পানি বিপদসীমার ৮২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছে যে জারিয়া এলাকায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে আসলে একটা বন্যা পরিস্থিতি তৈরি হবে। নিম্নাঞ্চলের যে ফসলগুলো রয়েছে কৃষকরা তারা আর গড়ে তুলতে পারবে না। কৃষি বিভাগের পক্ষ থেকে বাহির থেকে শ্রমিক আনার তারা চেষ্টা করছেন এবং শ্রমিক সংকট কাটিয়ে যাতে কৃষকরা যাতে ফসল গড়ে তুলতে পারে সেই ব্যাপারে তারা কাজ করছেন। ইতিমধ্যে হাওর এলাকায় কৃষি বিভাগ থেকে মাইকিং করে ৭০ থেকে ৮০ ভাগ ধান যেগুলো পেকে গেছে সেগুলো কাটার জন্য তারা মাইকিং করছেন। কিন্তু শ্রমিক সংকটের কারণে আসলে তারা কৃষকরা আসলে ফসল গড়ে তুলতে পারছেন না। তো বন্যা পরিস্থিতি এই ছিল নেত্রকোনা থেকে ধান কাটার সর্বশেষ। লিমন, ধন্যবাদ আপনাকে। এদিকে হাওরের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। আসাদ, বৈরী আবহাওয়ায় জমির ধান ঘরে তুলতে কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের জানাবেন। গত দুদিন ধরে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে হাওরে মধ্যে জলাবদ্ধতায় কৃষকের ধান তলিয়ে যাচ্ছে। এছাড়াও যে আগে যে কৃষকরা যে ধান কেটে রেখেছিলেন খোলায়, সেই খোলার ধানও কিন্তু নষ্ট হচ্ছে রোদের অভাবে। এরকম শুধু এরকম প্রত্যেকটি খোলায় এখন এরকম অবস্থা, ধানের স্তূপ লেগে আছে, কৃষকরা শুকাতে পারছে না। এবং এই যদিও সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাত একটু কমলেই কৃষকরা চেষ্টা করছেন তাদের সোনার ফসল কেটে নেওয়ার জন্য, কিন্তু শ্রমিক সংকট আমরা দেখতে পাচ্ছি। পর্যাপ্ত শ্রমিক পাচ্ছেন না, পেলেও ১,০০০ টাকার নিচে কোনো শ্রমিক পাচ্ছে না। এছাড়াও যে জমিগুলোতে এখনো পানিতে জলাবদ্ধতা তৈরি হয়নি সেখানে হারভেস্টার মেশিনের মাধ্যমে কাটারও চেষ্টা করছেন। এক্ষেত্রে যে হারভেস্টার মেশিনের প্রতি বিঘা জমির ধান ১৭ থেকে ২,০০০ টাকা কাটার কথা, সেখানে আসলে ৫,০০০ টাকা পর্যন্ত কৃষকদেরকে দিতে হচ্ছে। তো সকাল থেকেই ভারী বৃষ্টিপাত ছিল, এখন আবহাওয়া কিছুটা ভালো হলেও কিছুক্ষণ পরে হয়তোবা বৃষ্টি নামবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত সুনামগঞ্জের যে প্রধান নদী সুরমা নদীর পানি বিপদসীমার ১৬৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে এখন পর্যন্ত সুনামগঞ্জে হাওড় এলাকায় প্রায় ৪৭ ভাগ ধান কাটা হয়েছে। এই ছিল সুনামগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। সুনন্দা। আসাদ, ধন্যবাদ আপনাকে। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরকে ঘিরে বেড়ে ওঠার স্বপ্ন সময়ের বাস্তবতায় ক্রমেই ফিকে হয়ে আসছে। শুরুটা আশা জাগানিয়া হলেও এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দায় বয়ে বেড়াচ্ছে দফায় দফায় সময় ও ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত। প্রতি ইউনিট বিদ্যুতের আকাশচুম্বী দাম নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।
দেশের জ্বালানি নিরাপত্তার আলোকবর্তিকা হওয়ার কথা ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের। চুক্তি অনুযায়ী 2023 সালে প্রথম এবং 2024 সালের মধ্যে দ্বিতীয় ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কথা। কিন্তু প্রায় 3 বছর পর মেলেনি বিদ্যুৎ। আগামী বছর জানুয়ারিতে প্রথম ইউনিট থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করছে সরকার। কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ব্যয়। 1,14,000 কোটি টাকার নির্মাণ ব্যয় বেড়ে প্রায় 1.5 লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে। প্রতিদিন 10 কোটি টাকারও বেশি ঋণের সুদ দিতে হচ্ছে। প্রকল্পে রাশিয়া এবং বাংলাদেশের প্রায় 1800 শ্রমিকের বেতন পরিশোধ করতে হয়। দফায় দফায় খরচ বৃদ্ধিতে আকাশে উঠতে থাকা রূপপুরের আশার বেলুন এখন অনেকটাই চুপসে গেছে। সে আশার বেলুনটি পুরোপুরি আসলে চুপসে গেছে। এখন আসলে বাংলাদেশে ওই পারমাণবিক যুগে প্রবেশ করা না করার মধ্যে খুব একটা বেশি কিছু পার্থক্য নেই। এই বর্ধিত মূল্যে এই বিপুল পরিমাণ দেনা এবং দীর্ঘকাল ধরে এই দেনা পরিশোধ, এটা বাংলাদেশের জন্য একটা বড় দুশ্চিন্তার বিষয় হবে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় সরকার। বিশেষজ্ঞদের মতে শুরুতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 6 টাকা ধরা হলেও এখন তা ঠেকেছে 12 টাকায়। ফলে স্বল্প মূল্যে বিদ্যুৎ পাওয়ার আশা এখন শুধুই মরীচিকা। বিবেচনায় মেনে নিয়েছিলাম যে স্বল্প ব্যয়ে কম মূল্যে বিদ্যুৎ পাওয়া যাবে, কিন্তু সেই বিদ্যুতের দাম এত বেশি হতে যাচ্ছে বা দিতে হবে, তাতে এই বিদ্যুৎ একদিকে পাওয়ার, অন্যদিকে এই ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে যা পাচ্ছি সেটা আসলেই গুরুত্বপূর্ণ বা প্রাধান্যযোগ্য নয়। স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। দীর্ঘসূত্রতাকে কেবল কারিগরি জটিলতা নয়, নেপথ্যে বড় অনিয়ম বা দুর্নীতির ছায়া দেখছেন তারা। এর সঙ্গে যে দুর্নীতি জড়িত আছে, যে লুণ্ঠন জড়িত রয়েছে, সে বিষয়টির প্রতিকার না করে এ বিদ্যুৎ দিলে তাহলে বোঝা যাবে যে এই প্রকল্পের মাধ্যমে আমরা দুর্নীতি চর্চা করেছি, লুণ্ঠন করেছি। সাধারণ মানুষের প্রত্যাশা, সব চ্যালেঞ্জকে পেছনে ফেলে সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই হবে এই প্রকল্পের আসল সার্থকতা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বাস্তবতার চেয়ে মাঠ পর্যায় থেকে প্রায় 1 কোটি বইয়ের চাহিদা বেশি দেওয়া হয়েছে বিনামূল্যের পাঠ্য বইয়ে, যা ছাপাতে সরকারের গচ্ছা ছিল প্রায় 1.5 কোটি টাকা। এনসিটিবি ও মন্ত্রণালয়ের 34টি টিমের তদন্তে উঠে এসেছে এই চিত্র, যাতে জড়িত সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার কথা বলছে সরকার। প্রতিবছর প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্য বই দেয় সরকার। মাঠ পর্যায় থেকে বইয়ের চাহিদা আনা, বই ছাপানো, মান নিয়ন্ত্রণ এবং সারা দেশে তা বিতরণের দায়িত্ব পালন করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। কিন্তু 2027 সালের বিনামূল্যের পাঠ্য বইয়ের চাহিদা তৈরির সময় প্রায় 1 কোটি বইয়ের বেশি চাহিদা দেওয়া হয়েছে মাঠ পর্যায় থেকে, যা ধরা পড়েছে এনসিটিবি এবং শিক্ষা মন্ত্রণালয়ের 34টি বিশেষ টিমের পর্যবেক্ষণে। বিভিন্ন উপজেলার বিভিন্ন স্কুলে সরজমিনে তারা পরিদর্শন করে আসছে। এতে দেখা যাচ্ছে যে মাঠ পর্যায় থেকে বইয়ের সংখ্যা চাহিদা বেশি আসছে। মাঠ পর্যায়ে চিঠি দিয়েছি যাতে কোনো অবস্থাতেই চাহিদা বেশি না আসতে পারে, কারণ এতে সরকারের ব্যয় ব্যবস্থাপনার গুণগত মান সংরক্ষণ হয় না। এনসিটিবি বলছে এই বাড়তি চাহিদার সাথে সম্পৃক্ত সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। গ্লানিময় অতীতের পরিবর্তে আমরা যে সোনালী বর্তমান সৃষ্টি করছি, আমরা আশা করতেছি এই সোনালী বর্তমানের উপর দাঁড়িয়ে আমরা উজ্জ্বল ভবিষ্যতের একটা পথরেখা বা রূপরেখা অঙ্কন করতে পারব। 2027 শিক্ষাবর্ষে 22,30,30,318টি বইয়ের চাহিদা এসেছে মাঠ পর্যায় থেকে। গতবার এই সংখ্যা ছিল 21,37,67,489টি। এবার পুনরায় যাচাই বাছাই শেষে চূড়ান্ত করা হবে বইয়ের সংখ্যা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ। সাংগঠনিক স্থবিরতা এবং নতুন নেতৃত্বের সংকটে কার্যক্রম চলছে ঢিমে তালে। পুনর্গঠনের জন্য হয়েছে বিক্ষোভ, রফাদফা করতে চলছে তোড়জোড়। ঘোষণা হবে শিগগিরই, মূল্যায়ন করা হবে ত্যাগী ও যোগ্যদের। তাদের মূল্যায়িত করার পাশাপাশি সাংগঠনিক চর্চায় দলকে গতিশীল করার অভিমত বিশ্লেষকদের। বিপ্লব আর সংগ্রামের জনপদ বরিশালে
ছাত্রদলের রয়েছে সোনালী অতীত, দীর্ঘ আন্দোলন সংগ্রাম, জেল জুলুম আর হুলিয়া মাথায় নিয়ে রাজপথে নেতৃত্ব দিয়েছেন সাবেক নেতাদের অনেকেই। ছাত্র রাজনীতির হাত ধরে বর্তমান বিএনপি। তেমনি একজন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, ছাত্রদল থেকে এখন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক। আফরোজা খানম নাসরিন, অ্যাডভোকেট আবুল কালাম শাহীন ও রাজীব আহসান বরিশালের রাজনীতিতে পরিচিত মুখ। তবে বরিশাল ছাত্রদলের নেতৃত্ব যেন থমকে আছে মেয়াদোত্তীর্ণ কমিটির বেড়াজালে। সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল কাদের মোল্লা হামলা, মামলা আর অমানবিক নির্যাতনেও দমাতে পারেনি যাকে। দিন বদলের পালায় এখন স্বপ্নের জাল বুনছেন। ছাত্রদল নতুন কমিটি হলে দেখা যায় সংগঠন চাঙ্গা হবে, শক্তিশালী হবে, বিএনপিও সাংগঠনিকভাবে শক্তিশালী হবে। শুধু কাদেরই নয়, তৃণমূলের প্রতিটি নেতাকর্মীর আশা দীর্ঘ 8 বছর আগের জেলা, উপজেলা ও মহানগর কমিটি ভেঙে আসুক নতুন নেতৃত্ব, মূল্যায়ন করা হোক ত্যাগী ও যোগ্যদের। ছাত্রদলের সবার প্রত্যাশা যে নতুন কমিটি আসুক, নতুন আঙ্গিকে এবং আন্দোলন সংগ্রামে যারা ছিল, ত্যাগীরা যারা ছিল তাদের মূল্যায়ন করা হোক। আশীর্বাদ পুষ্ট, কিন্তু সে দলের জন্য বা সংগঠনের জন্য ভবিষ্যতে কাজ করতে পারবে না, সংগঠনের যারা তৃণমূলের তাকে গ্রহণ করবে না, এরকম নেতৃত্ব দেওয়া উচিত না। ত্যাগীদের কমিটি দিলে ত্যাগীদের মূল্যায়ন করা হবে, দল সুন্দর হবে, দলের সাংগঠনিক কার্যক্রম সুন্দর হবে। এদিকে ত্যাগীদের মূল্যায়িত করার কথা উঠে আসে বিএনপি নেতৃবৃন্দর কণ্ঠে। জোরালো হয় কমিটি পুনর্গঠনের বিষয়টি। সরকার গঠন কেবল মাত্র 2 মাস হয়েছে, তারপরও আমাদের সাংগঠনিক কার্যক্রম চলমান রয়েছে। আমি প্রত্যাশা করি খুব দ্রুতই কেন্দ্র থেকে বরিশাল জেলা এবং মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হবে। খোঁজ নিতে যাব সংগঠনের নেতাকর্মীরা, মাঠ পর্যায়ের কর্মীরা কেমন আছে, এটা আমাদের খুব শীঘ্রই শুরু হবে এবং ছাত্রদলের কমিটিও আমার মনে হয় যে একটু সময় লাগলে এটা হয়ে যাবে খুব দ্রুত। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন দলের কার্যক্রম গতিশীল রাখতে সাংগঠনিক চর্চার বিকল্প নেই। ত্যাগী এবং বিশেষ করে যারা গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে জড়িত, যারা আন্দোলন সংগ্রামের সাথে জড়িত, তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। এই যদি মূল্যায়নটা না হয় আপনার প্রতি 1 বছর বা 2 বছর পর পর, তাহলে ওই নেতৃত্ব বিকশিত হবে না। সবশেষ 2018 সালে সভাপতি, সম্পাদক সহ 5 সদস্যের বরিশাল জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়, যেটি 3 বছর পর 2021 সালে 487 সদস্যে পূর্ণতা পায়। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। হোটেল সোনারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআই এর যৌথ আয়োজনে এনবিআর এর পরামর্শ কমিটির 46তম সভায় কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। একটু সময় দেন, আপনাদের সাথে আমাদের কথাবার্তা চলবে বেটা, আপনাদের সাথে কন্টিনিউয়াস আলাপ আলোচনা চলবে। কমার্স মিনিস্টার ইজ অলসো স্ট্রং প্রাইভেট সেক্টর ম্যান, হি নোজ হোয়াট হি ইজ ডুইং। সুতরাং ওই যে এফবিসিসিআই এর ইলেকশন থেকে শুরু করে প্রাইভেট সেক্টর বাধাগুলো রিমুভ করার জন্য আমরা প্রত্যেককে এগুলো আমরা জানি, আমরা এগুলো করছি, ইনশাআল্লাহ এগুলো করবো। আমরা ডিরেগুলেশনের কথা বলতে বলতে তো আমার মুখ শুকিয়ে গেছে, রিফর্মসের কথা বলতে বলতে। সুতরাং আমরা যদি এগুলো কমপ্লিট করতে না পারি তাহলে এটার জন্য তো আমরা দায়ী থাকবো, তাই না? যে কথাগুলো এতদিন আমরা একটা বিগত সরকারগুলোকে বলেছি, আমরাই দায়ী থাকবো। এই কাজগুলো চলছে। আপনাদের আর্থিক সমস্যা, ট্যাক্সের সমস্যা সব কিছু বুঝি, কিন্তু আপনাদেরকে একটু সরকারের দিকটা, নতুন সরকার কোথায় আমরা আছি। একদিকে বিগত সরকারগুলো দায় দেয় না, 40,000 কোটি টাকার উপরে রেখে গেছে খালি পাওয়ার সেক্টরের বিল। 40,000 কোটি টাকার উপরে বকেয়া রেখে গেছে। এই সরকারকে এটা দিতে হবে। $3 বিলিয়ন উপরে আমরা খালি পে করেছি এই যে জ্বালানির খাতে যে সমস্যাটা হলো মিডল ইস্টের যুদ্ধের কারণে। 4 বিলিয়নের কাছাকাছি চলে গেছে ঘাটতি। প্রত্যেকটি ক্ষেত্রে এই অবস্থার মধ্যে আমরা পার করছি। ব্যাংকিং সেক্টরের রিক্যাপিটালাইজেশন করতে হচ্ছে, কিন্তু এতগুলো টাকা তো সরকারের নাই। তারপরে কিন্তু আমরা ব্যাংকিং সেক্টরে রিক্যাপিটালাইজেশন এই কষ্টের মধ্যেও কিন্তু টাকা ইয়ারমার্ক করেছি, কিন্তু একটু সময় লাগবে এটা রিকভারিতে। একটা ইটস এ পেইনফুল সিচুয়েশন আমরা যাচ্ছি।
কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনারাও পেইনফুল সিচুয়েশনের মধ্যে যাচ্ছেন, কারণ একই কারণে, যে কারণে সরকার বিপদে আছে, আপনারা বিপদে আছে, কিন্তু একই কারণে। তা এগুলো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় শেষ দফার ভোট গ্রহণ চলছে। রাজ্যের 7টি জেলার মোট 142টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আজ। সকাল 7টা থেকে কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি আজ ভোটের ময়দানে তৃণমূল, বিজেপি এবং সংযুক্ত মোর্চার মর্যাদার লড়াই। পশ্চিমবঙ্গের বিধানসভার চূড়ান্ত দফার হাই ভোল্টেজ নির্বাচনের দিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি। বুধবার 142টি আসনের জন্য লড়ছেন 1448 জন প্রার্থী। এর মধ্যে রয়েছেন 220 জন মহিলা প্রার্থী। তাদের ভাগ্য নির্ধারণে ভোট দিচ্ছেন 3,21,73,837 জন ভোটার। টেস্টিং মেটেরিয়াল 17A, টেন্ডার ব্যালট পেপারস, তারপরে যেটা স্টেশনারি আইটেমস যা যা থাকা সব আছে। অন্যান্য বারের থেকেও ইলেকশন ভালো হচ্ছে, নিরাপত্তা সেরকম ভালো আছে বলেই মনে করছি। নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, কলকাতা এবং 2 24 পরগনার আসনগুলোতে মূল লড়াই তৃণমূল ও বিজেপির মধ্যে। নজরকাড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম এবং অপরূপ বিশ্বাসের মতো শীর্ষ নেতা মন্ত্রীরা। পিছিয়ে নেই তারকারাও। রূপা গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর বা আইএসএফের পীরজাদা নওশাদ সিদ্দিকীর মতো তরুণ মুখদের ভাগ্য আজ নির্ধারণ হচ্ছে। গত বিধানসভা নির্বাচনে এই 142টি আসনের মধ্যে 123টিতেই একক আধিপত্য দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস শিবির। বিজেপি পেয়েছিল মাত্র 18টি আসন। এবার নির্বাচনেও পূর্ববর্তী সমীক্ষা শাসক দলের দিকেই পাল্লা ভারী রাখছে। এদিকে ভোট শান্তিপূর্ণ করতে নজিরবিহীন নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে 41,001টি বুথের। মোতায়েন রয়েছে 2,348 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 39,000 রাজ্য পুলিশ। পাশাপাশি সিল করে দেয়া হয়েছে ভারত বাংলাদেশের সীমান্ত। গত 23শে এপ্রিল প্রথম দফায় 152টি আসনের জন্য ভোট পড়ে রেকর্ড 93.19%। বুধবার শেষ দফার ভোট শেষে পশ্চিমবঙ্গের মসনদে কে বসছেন তা চূড়ান্ত হবে আগামী 4 মে ভোট গণনার দিন। ডিবিসি নিউজ ডেস্ক।